নির্বাচন, সেই নির্বাচন 4 নং মাহা ইউনিয়নে বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে এই চল্লিশা করেহা কেন্দ্রের কুড়িপন বাজার এখানকার এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, আমার সঙ্গে যারা সভাসদী হয়ে এসেছেন তারা এবং এই এলাকার সমাবেশী এবং ছোটো ভাইয়েরা সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ময়মনসিংহ 3 148 গৌরীপুর আসনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত রাত্র পর্যন্ত আমার মতো একজন নগণ্য মানুষের কথা শোনার জন্য বা বসে আছেন, আমাকে দেখার জন্য, মত বিনিময় করার জন্য বসে আছেন। আসলে মানুষের কিছু কিছু জায়গা থাকে, এটি আসলে আবেগের জায়গা। এই কেন্দ্রটা তেমনি আমার একটি আবেগের জায়গা। যখন রাজনীতি শুরু করি, ছাত্র রাজনীতি শুরু, তারপরে যখন বিএনপির রাজনীতিতে প্রবেশ ঘটে মানে আমার প্রবেশ ঘটে, তার কিছুদিন পরেই অর্থাৎ 2003 সালে, কিছুদিন বলতেও 5 বছর, 2003 হিসাব করলে 5 বছর, 97-এর শেষের দিকে বা 98-এর প্রথম দিকে আমি বিএনপি রাজনীতিতে প্রবেশ ঘটে আমার ওই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে, মহিলাকান্দা ইউনিয়ন বিএনপি। তারপর থেকে বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত আমার ছোট ভাই রিয়াদ। আমি যখন 2003 সনে বা 2001-এ বিএনপি যখন আসলে ক্ষমতায় এসেছে, এর আগে যে প্রেক্ষাপটটা ছিল, এই প্রেক্ষাপটে আমার বেশ কিছু মামলা হয়েছিল। আমি এবং ওই যে ছোটো ভাই টিয়াদ সহ অনেকের নামে। ওই সময় থেকে তারপরেই ওরা কলেজে উঠলো, এই সময় থেকে আমি আসলে তার যে সার্কেল, কিছু বন্ধুবান্ধব বা তার ছোট যারা আছে তাদেরকে নিয়ে 2003 সালের আপনার 2002 সালে মূলত যে আমি যখন উপজেলা বিএনপির কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়, আসলে কাউন্সিলও বলা যাবে না, কারণ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি দুজনকে ডেকে, হুদা স্যার তখন আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক একজন, মোট হলো 22 জন, 2 জন করে হলো সভাপতি সেক্রেটারি, 10 জনে 20, আর গণিমণ্ডল সাহেব হলো যুগ্ম আহ্বায়ক, আর হলো আহ্বায়ক হলো FM নজরুল সাহেব। তারা পূর্ণাঙ্গ কমিটি করবে। এই সময়ে তখনই আমার আসলে মূলত উপজেলার রাজনীতিতে এক ধরনের প্রবেশ ঘটে, ইউনিয়ন থেকে উপজেলায়। এই কারণেই দেখা গেছে যে ওই যে ছোটো ভাইদের বন্ধুবান্ধব সহ অনেকেই ওই সময়টাতে আমাকে সাপোর্ট দিল এবং সেটার আসলে ওই সময় তো আমার নেতাদের সঙ্গে তেমন কোনো পরিচয় ছিল না, ওইভাবে কোনো বিএনপি রাজনীতিতে আসলে যে সময় প্রবেশ করেছি পরিচয় ছিল, আগে পরিচয় থাকলেও আমি তো বিএনপির অত বড় নেতা না। তখন আমাকে সাংগঠনিক সম্পাদক উপজেলার তারা প্রার্থী করলো, এই ছোটরাই। সেখানেও আসলে এক ধরনের একটা ভোটাভুটি হলো, একটা ভোট আমার বিপক্ষে গিয়েছিল, আর সবগুলোই আমার পক্ষে, এবং যিনি বিপক্ষে উনি ভোট দেন নাই, আমাদের শ্রদ্ধেয় FM নজরুল সাহেব। তো উনি যখন এই ভোট না দিয়ে উনি বললেন যে আসলে ওর যে সমর্থন, মানে আমাকে বললেন, সকলে উপস্থিত ছিল, আমাকে পরবর্তীতে ডেকে নেওয়া হয়েছে, রুদ্ধদ্বার বৈঠকটা ছিল। তো আমরা তো জানি যে আমি হয়ে গেছি, মালা টালাও নিয়ে আসছে সকলেই। তখন উনি বলেছিলেন একটি কথা যে ওর যে বয়স, এই বয়সে এত বড় দায়িত্ব পালন করলে ওরই ক্ষতি হবে।
তখন হয়তো বা আসলে জ্ঞানী মানুষের কথা আসলে দেরিতে বোঝা যায়, মানে তখন হয়তো বা বুঝি নাই যে উনি কী কারণে বলেছিলেন। হয়তো আমার মধ্যে একটা স্পিরিট দেখেছেন, আমি রাগ করে সেই জায়গায় চলে গেলাম। আমি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব 2003-এ, আমি ঠিক তার 6 মাস, সর্বোচ্চ 6 মাস হবে, এর মধ্যেই তফসিল ঘোষণা হলো। আমি তখন বলে গিয়েছিলাম যে আমি যদি ফেরত না আসি, চেয়ারম্যান হতে না পারি, তাহলে আপনার কাছে আর আসবো না। তো এই যে পরিবেশটা হয়েছিল, সেই থেকে আসলে এই মাওহার 2-4 জন, খুব বেশি না, যে তাদের সঙ্গে আমার একটা সম্পর্কে জড়িয়ে যাই। এখানে এই যে 2-4 জনের মধ্যেও এই করেহারই বেশি সংখ্যক লোক ছিল। তো এই যে ওদেরকে সূত্র ধরে পরবর্তীতে যখনই ওরা হয়তো বয়সে ছোটো, ছাত্রদল করতো, করতো, যখনই আমি কোনো চিন্তা ভাবনা করেছি, বিশেষ করে 2009 সালে, তখন আমার সঙ্গে থাকার মতো কোনো অবস্থা আসলে নাই। তো আমি এই অবস্থায় কি করব? এই যে এরা ছোট ছোট, এখানে শাহিন ছিল, আমি বলেই ফেলি নামগুলো আসলে, এই যে আহাদ বা সিকান্দর যেভাবেই বলেন, সুজন মেম্বার, আরও কয়েকজনকে, এদেরকে আসাদ বা এদেরকেই তো মানে ওই সময় চিনতাম আর কি। ওরা আমাকে এই কেন্দ্রে নিয়ে আসলো, আমরা আপনার পক্ষে আসি, আমাদেরও একটা ক্ষমতা আছে, আমরা পারবো। এই যে এরা আমাকে পরবর্তীতে লিটনকে সম্পৃক্ত করেছে ওই এই অবস্থার মধ্যে, এদের যে অবস্থাটুকু, এইখানে আমাকে এনে কোথাও কিন্তু আমি সেরকম ভোট পাইনি। এখানে কিন্তু তৎকালীন সময় আমি সেকেন্ড হয়েছিলাম, মানে ওই সময় আর কি 2009 সালে আমি যখন মুরব্বার নিয়ে ইলেকশন করি, এবং মানসম্মত ভোট পেয়েছিলাম। মহাইউনিয়নে অন্য কেন্দ্রগুলোতে আমার সেরকম ভোট আমি পাই নাই। এই যে একটা অবস্থান, আমার প্রাথমিক পর্যায়ে জীবনের প্রথমে যখন আমি উপজেলা ভিত্তিক রাজনীতিটা শুরু করি, কিংবা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করে, কেউ আমার সঙ্গে তখন নাই, একটা মানুষও নাই গরিপুরের, মানে আমার দলের বলতে গেলে যে আমার সঙ্গে কেউ ওইভাবে ছিল না, সবাই চলে গিয়েছিল ওই যে সারদান সাহেবের সঙ্গে। এই যে ভিত্তি রচনা করে দিয়েছে, এই ভিত্তির উপর দাঁড়িয়েই আজকের আমি হিরণ। যখনই কোনো, অনেকেই বলেছে, অনেক সময় বলে যে করেহা আর হিরণের সেই অবস্থান নাই, অনেক সময় বলে গ্যাপের কারণে বা বিভিন্ন কারণে বলে। তো আমার যখন সমস্যা হয় যে অবস্থান নাই, আমি তো আশাটাও আসলে, এই জায়গাটাও এমন যে আপনি যদি চিন্তা করেন, আসাটাও একটু কঠিন। ওই বেহুরাটি দিয়ে একটু ভালো জায়গা আছে, তো ঢুকা যায়, আর এই দিক দিয়ে তোমার নোয়াটা দিয়ে তো অবস্থা মানে খুবই খারাপ। আর একটা এখন নতুন একটা সম্ভাবনা মাহ দেয়া, মানে এটা তো আগে ওইভাবে ছিল না। তো এই যে অবস্থাটা, এখানে এই জায়গায় দাঁড়িয়ে গৌরীপুরে এই জায়গাটা কিন্তু একটা বিশেষ পরিচিতি লাভ করে আমার রাজনীতিতে। এইখানে গিয়ে আসে এই বুটটা কীভাবে পাইল, এটা একটা ওই সময় ব্যাপার হয়ে যায়। আবার পরবর্তীতে বিভিন্ন কথাও শোনা যায়। কিন্তু আমি দেখেছি যে আমি যে একটা কথা বলবো, ধরুন আমি একটা অসহায় অবস্থায় পড়েছি, কোন জায়গায় এসে কথা বলবো, কোন জায়গায় যাব, এই জায়গাটা আমার প্রথম সিলেকশন থাকে এই করে। দেখেন, আমাকে বরখাস্ত করা হলো, আমি ঢাকা থেকে 1 মাস ঢাকা থাকলাম, আমি গিয়ে আবেদন নিবেদন করলাম। আমার কিন্তু কষ্ট মনোনয়ন নিয়ে না, আমার কষ্টটা হয়েছে বহিষ্কার নিয়ে। কেন আমাকে বহিষ্কার করলো, কি অপরাধ আমার ছিল, কি ত্রুটি আমি করেছি যে আমাকে বরখাস্ত করবে দল? এই দলে যে শ্রম, যে ঘাম, যে রক্ত আমি বা আমার পরিবারকে দিতে হয়েছে, তার ন্যূনতম মূল্যায়ন একবার, আমি এত বড় পদের একটা দায়িত্বে, উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম, আমি দলের পরীক্ষিত সৈনিক। দল আমাকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। সেই জায়গায় আমাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে ঘণ্টাখানিক সময়ও যায় নাই, তার মধ্যে আমি বরখাস্ত। এর চেয়ে লজ্জার, এর চেয়ে কষ্টের আমি মনোনয়ন পাই, কিন্তু 1 চুল পরিমাণ
চোখের পানি আসে নাই। কিন্তু বহিষ্কারের পরে আমি এত বেশি কেঁদেছি যে মানে কি বলবো, যে আমার এত কষ্ট লেগেছে, যে দলটার জন্য আমি কোনোদিন দলের বিপক্ষে কখনোই যাই নাই, দলের বিপক্ষে কোনোদিন গোপনেও কখনো ভোট দিই নাই। তো সেই জায়গায় আর দলের কর্মসূচি পালনে অনেক সময় অনেকেই অনেক কথা বলেছেন। এই যে একজন একটু আগে বক্তব্য দিলেন যে 5 জন নিয়েও আমাকে মিছিল করতে দেখছেন। এই যে কথাগুলো, এমনিতে এটা আমার বললাম যে এটা আমার আবেগের জায়গা। তারপরে আবার এই সমস্ত কথাবার্তা যখন শুনি তখন মানে আসলে আনন্দের অশ্রু চোখ দিয়ে ঝরে যায়, হৃদয়টা কম্পিত হয়ে যায় যে আসলে এই মানুষগুলো আমাকে এভাবেই ভালোবাসেন। তো আপনাদের সঙ্গে সেই সৃষ্টিটা আসলে ওই তখন থেকে এবং আজও সেটা অক্ষুণ্ণ আছে। মাঝে মধ্যে হয়তো বা কেউ রাগ করে, কেউ সাময়িকভাবে একটু কষ্ট পায় কথাবার্তায় আমার আচরণে, কিন্তু চূড়ান্তভাবে এখানকার মানুষ কখনোই আমাকে ফেলে দেয় নাই। আমি 1 মাস ঢাকা থাকলাম, ঢাকা থেকে চিন্তা করলাম যে আমি তো এই 1 মাস থাকা আমার উচিত হয় নাই। আমাকে যদি শেষ পর্যন্ত বহিষ্কারের ন্যূনতম উইথড্র না করে, আমি এই আবেদনও করেছি যে আমাকে বহিষ্কার করার কোনো উইথড্র করার কোনো দরকার নাই, আমাকে বাদ রেখে বাকি 23 জন তো নিরপরাধ, তাদের তো কোনো অপরাধ না, আমি না তো দোষী ধরে নিলাম। ওদের তো এরকমও লোক আছে যারা এই মিটিংটার মধ্যে যায়ই নাই, তাদেরকেও বহিষ্কার করা হয়েছে। তো এই কষ্টটুকু জন্য আমি শেষে আবেদন একটা করলাম যে সবাইকে উইথড্র নিজের আবেদন করলাম, পাশাপাশি 23 জনের আবেদনও আমি করলাম এবং তথ্য প্রমাণ দিয়ে টিভি ফুটেজ, পত্রিকার রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট। এখানে মাঝখানে একটি ঘটনা ঘটে গেল, এটি আসলে আর বলতে চাই না, অনেক বলেছি, অনেকে শুনেওছেন, সব জায়গায় বক্তব্য আমাকে এটা আসলে অনেক জায়গায় বলতে হয় এবং এটা নিয়ে এখন আমার লোকজন যে তোমার এই ঘটনা বলার আর দরকার নাই এটা বলে, যে এই জন্য আর আমি এই ব্যাপারটাতে যাচ্ছি না। তবে একটা সাধারণ মৃত্যুকে আমার সামনে এখন একটা লোক অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি শুধু এইটুকু বলবো যে একটা লোক অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়া অজ্ঞান হয়ে গেল, আমি এখানে বললাম যে ডাক্তারের কাছে নিলাম, আমি সেখানে রাস্তায় মারা গেল। আরেকটা মিটিং চলতেছে 2 মাইল দূরে, 2 মাইল না হলো 1.5 কিলোমিটার দূরত্ব হবে, মাইপেও যদি দেখেন 1 ইঞ্চি কম হইতো না, বেশি। তখন এইটার উপরে অ্যাটাক করিয়া এই মৃত্যুটাকে গোপন করিয়া, ঠিক আছে, আপনি অ্যাটাক করে মারামারি করিয়া বানাইলেন। এটা তো এটা উদ্দেশ্য প্রণীত করা যায় যে সভা ভেঙে দেওয়ার উদ্দেশ্যে না। মূলত আমি তো প্রথম ভাবতেও পারি নাই যে এটা সভা ভেঙে দিব, মহিলা সমাবেশ, পৃথিবীর কোথাও তো এই নদীর নাই যে একটা মহিলা সমাবেশে পুরুষ মানুষকে এইভাবে নির্মমভাবে হামলা করছে, এই রেকর্ড নাই, অস্ত্র নিয়ে এরকম আমি শুনি নাই, আমি দেখিও নাই, শুনিও নাই কোথাও। তো এই জায়গায় এরকম বর্বরচিত কাজ একজন প্রার্থীর পক্ষে করতে পারে, আমি এটা ভাবনাও ছিল না। আমি বারবার শুনেছি যে তাদের কাছে অস্ত্র আনছে তারা ভাড়া করিয়া, বা গুন্ডা আনছে ভাড়া করিয়া। আমি তখনও বলছি, যখন বেলতলিতে দাও কাতরা বললাম সব উড়াইতেছে, তখনও কিন্তু আমাকে ফোন দিছে, ছবিও পাঠাইছে 2 একজনে, ঠিক আছে। তখনও কিন্তু আমি বলছি যে এটা ইকবাল সাহেব নিজে ভয় পায়া সে তার সিকিউরিটির জন্য নিয়ে আসতেছে। এটা হামলা করবে কেন? এটাকে হামলা করার তো কোনো কারণ নাই, ওনার যাত্রাপথ ওইটা না, ওনারা গেছেন বালুয়াপাড়া রাস্তা দিয়া, তো এটার থেকে আমার দূরত্ব 8 ফিরত গেছেন এই রাস্তা দিয়ে, তাহলে আমার সঙ্গে তাদের সংঘর্ষ হওয়ার পুলিশের কোনো বাধা নাই, সেনাবাহিনীর কোনো বাধা নাই। তার আগে বলে আসছে আপনি এই জায়গা থেকে আপনি প্রোগ্রাম করেন, তারা তো ওই জায়গায় প্রোগ্রাম, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে আমার কিসের সমস্যা? আমি কী নিয়ে ভাববো, যে কীভাবে ভাববো যে এত দূর থেকে আইসা সমাধান? একটা কনফিউশন ছিল যেটা হলো পাটবাজার মোড় দিয়ে তারা যাইতে পারে, কিন্তু দিনের 11টার সময় তারা জানাই দিছে যে তারা ওই পথ দিয়ে যাবে। তাহলে আমার কিসের, আমি কীভাবে ভাববো? এই আমার সমাবেশ চলাকালীন সময়ে যাদেরকে, মহিলাদেরকে এর আগে আমি 7 তারিখে বক্তব্য দিয়েছি, সেই বক্তব্যটা আপনারা সবাই অ্যানালাইসিস করে দেখবেন যে দলের বিপক্ষে একটা কথা আছে কিনা। তাহলে আমি দলের পক্ষে বললাম। 9 তারিখ তো মহিলারা যেহেতু আন্দোলনে জড়ায় পড়ছিল, প্রত্যেকটা মিছিলে মহিলারা গেছিল, 500-700 করে মহিলা। আমি ভাবলাম যে পুরুষ মানুষরা তো সবাইকে বললাম, এখন আমি মহিলাদেরকে শান্তিপূর্ণভাবে ঘরে ফেরত দিয়া আমি ঢাকা যাই,
মনোনয়ন বদলাইতে পারলে বদলাইলাম, আর না পারলে তো যা সিদ্ধান্ত দেয় দল সেইভাবেই এসে চিন্তা ভাবনা করবো পরামর্শ করে সবার সঙ্গে। তো এই জায়গায় দাঁড়ায় এই হামলাটা হলো। আমি আসলে কিছুই বুঝি নাই কেন হামলা করলো। পরবর্তীতে রাত্রে 7টা বা 7:30টার দিক থেকে শোনা আরম্ভ করলাম ফেসবুকের কিছু পোস্টের মাধ্যমে যে রাজনীতির আরেক বলি এক ছেলে ভিডিও ছেড়ে দিল, কান্না করতেছে আমার ভাইকে মেরে ফেলেছে। এইটা কী করে ভাইকে মেরে কোথায় কেন মারা ফেললো? যে ঘটনা আমাদের সঙ্গে হামলার পরবর্তী যারা ঘটলো, মারা যাওয়া বা এরকম কোনো সিচুয়েশন তো হয় নাই। তারা দাওয়া করছে, আমরা লোকজন যখন মহিলাদেরকে খুঁজতে চাইছে, হাজার হাজার মানুষ হয়ে গেছে, তখন তারা একটা দাওয়া করছে। কেউ কেউ সাথে সংঘর্ষ হয়েছে, হয় নাই। তো এই অবস্থায় এই মানে কীভাবে একটা লোক মারা গেল? পরবর্তী সর্বশেষ যা বুঝলাম যে তারা এই মৃত্যুটাকে সংঘর্ষে মৃত্যুর জন্য মৃত্যুটাকে লুকায় রাখছে, তড়িঘড়ি করে মিটিংটা শেষ করে দিছে। একজন এমপি প্রার্থীর এই যে মন মানসিকতা, কি করলেন উনি নিজে বললেন সাংবাদিক সম্মেলনে, হিরণ বা তার লোকজন পায়া এই ছেলেটাকে মারছে, আমার সামনে আইসা দৌড়ে পড়ে জ্ঞান হারাইছে। এই যে কত বড় মিথ্যা কথা! এটা একজন এত বড় একজন শিক্ষিত মানুষ কিভাবে বলে, আর সেই লোকটা কিভাবে ভদ্র হয়? এই জায়গাটা হলো আমার কষ্টের, এই জায়গাটা হলো আমার প্রতিবাদের। এই জায়গাটা আমি মানতে পারবো না যে কিভাবে আমার দলের লোকজনই তাকে ভদ্র বলছে। তাদের একবারও বিবেক উন্মোচিত হলো না, যে একবারও মনে হলো না যে কেন আমরা এই লোকটাকে বহিষ্কার করালাম এরকম একটা মিথ্যাচার করে। এটা কি প্রমাণ হবে না জনগণের সামনে? আজ হোক কাল হোক, কোনো মিথ্যা কি দেখা যায়? কখনোই দেখা, যত চেষ্টাই করেন আজ না হোক কাল। আমি হয়তো মনে করেছি যে আমি তো এমন কোনো দলের প্রতি এমন কোনো পাপ আমার নাই, ঠিক আছে, যে দলের প্রতি কোনো পাপ আমার আছে এটা আমি বলতে পারবো না, আমার নাই, আমার মন জানে নাই। তো এই জায়গায় আমার কোন পাপের ফসল এটা? তখন এই দীর্ঘ সময় যে 1 মাস গেল আস্তে আস্তে, তখন আমি চিন্তা করলাম যে আসলে এই বহিষ্কার যদি উড্র না হয় তাহলে আমার কি করণীয় আছে। তা আমি যে সময়টা লস করে ফেললাম, এর আগে আমি এলাকায় চলে যাই। এখনও 20 দিন সময় আছে, 1 মাস 20 দিন পরে কিন্তু মনোনয়নপত্র সাবমিট করছি। এই 20 দিন আগে আমি গরিপুর আসলাম। 20 দিন আগে আইসা প্রথম যে যাত্রাটা আমি করলাম সেটা কিন্তু এই করেহার উদ্দেশ্যে। এটা বললাম না যে এটা এমনি হয়ে গেছে, আসলে কোনো কারণ নাই যে কে লেগে আমি আসলাম। আমি নিজেও বলতে পারবো না এই দিক দিয়ে কে লেগে আমি আসলাম। আমার কাছে মনে হয়েছে যাই বুঝতে না, এই দিকে সাপু এলাকার দিকে থাকি, আস্তে আস্তে যাইতে 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 মনে হচ্ছে যাচ্ছে নোহাটা দিয়ে দিকটা করে হয়ে যাবে। কোনো প্ল্যান নাই, কোনো কিচ্ছু না, আগাম কোনো কিছু নাই। শুনছে অনেকে যে মা হওয়ার দিকে আসতে পারি, কেউ কেউ মা হওয়া বাজার হয়ে গেছে, তারা একটু প্রোগ্রামও সেট করে ফেলছে। আমার তো এই যে এটা মন থেকে হয়ে যায়, যে মনে হয় যে এই জায়গাটা গেলে এটা তো আমার গ্রহণ করবই, যত ত্রুটি বিচ্যুতি তার যেভাবেই আমি থাকি না কেন, আমি যা বলবো এটাই মনে করবে, তারা এটাই বিশ্বাস করবে। এইটাই হলো আমার মানে মূল সম্পদ, যে আমি হয়তো এই কারণে হয়তো এই দিক দিয়ে আমার যাত্রাটা আমি শুরু করলাম, যে গিয়া দেখি তারা কি বলে যে আমি স্বতন্ত্র ইলেকশনটা করবো বা আমার এই অবস্থাতে কি করা উচিত। আমি এখানে এসে যা পাইলাম এক বাক্যেই তারা যে 2-4 জনের সঙ্গে হয়তো পরামর্শ, ভাবটা আমি বুঝলাম যাই দিক দিয়ে আমি আমার অস্তিত্বটা যে আছে, আমি যে আসি মাঠে, অনেকে তো অনেক কথা বলা আরম্ভ করছে, এটা প্রমাণ করার জন্য এই যে যাই। তো আমি ঘুরাত দিলাম, ওই 5 নম্বর হইয়া ফেরত গেলাম। তো আমি যে কথাটাই বলছিলাম যে আসলে ওই যে জায়গাটায় যে এইরকম একটা মৃত্যু কে, সাধারণ একটা মৃত্যু কি, যে লোকটা আমার এখানে বসা ছিল, এখান থেকে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ বাড়িতে কোনো জায়গায় বসবে বা কোনো জায়গায় গিয়ে শুবে, এরকম মনে করিয়া যখন স্টেজ থেকে নামে যায়, ঠিক সামনেই সে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমি তোরা দেখছি, ধরেন আমি ইঞ্জিনিয়ারিং বসা, আমি এটা দেখি নাই, ঠিক আছে, জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরে নাই, পানি ডালছে তারা, তাদের কথায়, তাদের স্টেটমেন্টে, এটা আমার কোনো বক্তব্য না। পানি ডালার পরে যখন জ্ঞান ফিরে নাই, তখন তারা ময়মনসিংহের উদ্দেশ্যে সিএনজিতে নিয়ে গেছে। কেটা শফিক চেয়ারম্যানের ছেলে আকাশ তালুকদার নামে, যে ছেলেটা হলো ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অচিন্তপুরের।
তো ও নিয়ে গেছে, ও নিজের মুখে স্টেটমেন্ট দিয়েছে। যখন হসপিটালে কোনো সিরিয়াস রোগী নেয় কিংবা মৃত কাউকে নেওয়া হয় তখন কিন্তু নোট করতে হয়, নোট করে রাখে ডাক্তাররা কাকে নিয়ে আসছে, কই থেকে নিয়ে আসছে, কীভাবে নিয়ে আসছে, সাথে কে ছিল, হ্যাঁ কে নিয়ে আসছে। এই নোটেও এই এই ছেলের নাম, বিবরণ, সমস্ত কিছু এই নোটটাও আমার কাছে সংগৃহীত। সাংবাদিক সম্মান কোনো ডাক্তার, কোনো জায়গায় কোনো আঘাতের চিহ্ন নাই। শুনেন, যখন আঘাতের চিহ্ন নাই আমরা তো পায়ে ফেলছি কাগজগুলা, তখন আমরাও মানে উল্টা ভাই আমাদের ছেলেপেলেরাও তখন তো ভয় হয়ে গেছে। ও নাম এক পর্দা দেখলাম, ওই যে আস্তে আস্তে শুরু হলো কি, প্রথমে একটা স্টেটমেন্ট দিল যে রাজনীতির আরেক বলি, পরে কি করলো একটা ভিডিও করলো যে আমার বাইরে মেরে ফেলছে কেনা, ওই যে ছাত্র দলের যে সুহেল তার ছোটো ভাই শামসুজ্জামান দুর্জয়। পরে আবার ভোরবেলা এই ভিডিওটা উইথড্র করছে, এবেলা আমরা বরখাস্ত হইয়া আমরা সব শেষ। পরে আবার মাপ চাইতেছে ভিডিওতেই আমি আসলে হত্যা বলে ফেলেছিলাম, আমি জানি না, আমি গরিপুরেই ছিলাম না। দেখেন কত বড় মানে জালিয়াতি, কত বড় মানে নোংরামি। আমি এদেরকে বাদ দিলাম, এরা ফেলে ফেলে মানুষ। ইকবাল সাহেব কিভাবে বললো যে ওইখানে হিরণ বা হিরণের ছেলেরা পাইছে, লোকজনে পাইছে, ওখানে মাইরে এরকম অবস্থা করছে, দৌড়ে আমার 1.5 কিলোমিটার দূর থেকে দৌড়ে তার সামনে বলে পড়ছে, সাংবাদিকদের সামনে। ভিডিও আছে, আপনার অনেকে হয়তো এই কথাগুলো শুনেছেন, দেখেছেন, সবাই না দেখলেও ঠিক আছে দেখছেন। তাহলে এই অবস্থায় দাঁড়ায় দেখেন একজন প্রার্থী, তাকে আপনারা শিক্ষিত বাংলাদেশের সেরা প্রার্থী আস্তে আস্তে এরকম মানে বানাইতেছে তারা, বাপ এমপি আসিন, এই আসিন বাপ, কিন্তু মুসলিম লীগের এমপি আছে, বিএনপির না, ঠিক আছে। তো এখন এই সমস্ত কথাবার্তা বললে এত মহান ইকবাল সাহেবরে বানাইতেছেন, এই যে এত মহান বানাইলেন, আমরাও তো ধারণা করতাম, সাধারণ মানুষ সবাই মনে করতো তো লোকটা তো ভদ্র, এই ধারণা করতাম না, ঠিক আছে। আমি 2টা উদাহরণ দিই, এটা শেষ টেনিসে পরে আসতেছি। 2014 সালে আমি যখন দলের মনোনয়ন পাইলাম, তখন উনি কি করলেন, আমার বিরোধিতা করলেন। খেয়াল করে দেখেন, তখন সারদার সাহেবের পক্ষে উনি চলে গেলেন। নির্বাচনের ঠিক একদিন আগে, অর্থাৎ দিন প্রচারণার শেষ দিন, মানে আপনাদের 72 ঘন্টা আগে তো নির্বাচন প্রচারণা শেষ করতে হয়। পরশু দিন নির্বাচন হইলে আজকে রাত্রে 12টায় শেষ মানে প্রচারের। এই ঠিক এই দিন উনি একটা গাড়ি নিয়ে বাইরে হলেন, পিছনে হইলো ওই যে ইয়ার মতো থাকে, মালামাল নেওয়ার একটু ছোট্ট ইয়া থাকে না, এই ধরনের একটা গাড়ি, পিক আপ মানে ছোট্ট ইয়া আর কি, পিছনে একটু ছোট ছোট ইয়া থাকে আর কি, মাহেন্দ্র না, একেবারে পিক আপ খুব ছোট, খুব ছোট থাকে, পিছনের মালামালের এটা খুব ছোট থাকে আর কি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পিক আপ ভ্যানের মতোই। তো ওই এটা এমনিতে মালামাল নেয় আর কি, পারিবারিক মালামাল নেওয়ার খুব বেশি মালামাল নেওয়া যায় না, এরকম গাড়ির সিস্টেম আছে, ঠিক আছে, অল্প নেওয়া। তো এইটা আপনার এই গাড়িতে বসে উনি প্রথম ডোহাগলা বাজারে এটা এই কাগজটা বিলি করলেন। কি কাগজটা? আমি বহিষ্কার। উনি নিজের হাতে বিলি করলেন যে বহিষ্কার হয়েছে মকবুল সাহেব, বহিষ্কার হয়েছে শামসু, কারণ তারা দুজনের মার্কা ছিল, প্রতীক ছিল, ঠিক আছে। এটা আরও 7 দিন বা 10 দিন আগে বহিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। দল এটা চিঠি দিছে, সব কিছুই করছে, এতদিন পরা সবাই এটা জানতেছে। ঠিক এই দিন আজকে আইসা, নির্বাচন পরশু দিন, আজকে এসে প্রচারণা শেষ দিন আইসা উনি একটা কাগজ ছাড়লেন, এই যে আমি বহিষ্কার। আমি দলের মনোনয়নকৃত ব্যক্তি, নির্বাচনের একদিন আগে আমি বহিষ্কার। আমি নিজেও তো হতবাক হয়ে গেছি। আমাকে যখন ফোন দিয়ে বলতেছে যে ভাই একটা কাগজ দিছে, আপনি বহিষ্কার, ঠিক আছে। আমি কাগজটা তাড়াতাড়ি পাঠাইলো। আমি তখন তৎকালীন সময় রিজভি ভাই হলো দায়িত্বে, মনিটরিং সেলের। আমি ওনার ফোন দিলাম, উনি বললো যে দেখো তো স্মারক নাম্বারটা বলো আগে, কারণ ওনারা তো অভিজ্ঞ, যেহেতু দপ্তরের দায়িত্বে, স্মারক নাম্বারটা বলো আগে। তো আমি স্মারক নাম্বারটা বললাম, পরে বলছে এই যে 72 লাস্ট হইলো, 71 স্মারকে হইলো, লাস্ট শব্দ হইলো স্মারক নম্বর। আসলে অনেক সময় এটা প্রথমে দেয় অনেকে, আবার অনেক অফিস শেষে দেয়। তো ওরা ভাবছে এটা সিরিয়াল নাম্বার, 71-এর জায়গায় এবার 72 লিখিয়া আমাকে বরখাস্ত লিখছে, বুঝছেন। হ্যাঁ, জালিয়াতিটা করছে। তাহলে 72 হয়েছে, 72 হইলো চিঠিপত্র বিলি, কোনো বহিষ্কারের আদেশ 72-এ নাই। কাগজটা আমার ফ্যাক্স করে পাঠাই দাও, এটা তো 72 স্মারকে তো কোনো ইয়া নাই। তো উনি বলতেছে যে এটা ওরা সিরিয়াল নাম্বার মনে করছে,
ঠিক আছে, মানে পরের সিরিয়াল আমার মানে আগের বরখাস্তটা ইয়া 71 সিনেমা, এটা সিরিয়াল মনে করে এটা করছে। যখন মানুষ আসলে চুরি করে, এই যে এটা কথা আছে যে চুরি করে কোনো না কোনো প্রমাণ রেখে যায়, যখন মানুষ কোনো অন্যায় করে কোনো না কোনো প্রমাণ রেখে যায়, তখন এই জিনিসটাই এটা একটা বড় প্রমাণ হয়ে গেছে তাৎক্ষণিকভাবে। আমি পাঠাইলাম, উনি বললেন যে তাহলে আমি একটা চিঠি লিখে যাচ্ছি, সুন্দর করে একটা চিঠি লিখলেন, আমি এটা বিলি করবো। আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গেছে, আবার 12টার সময় আমি ফটো স্টেট মেশিনও পাই না, জায়গা ঈশ্বরগঞ্জে পাঠাইলাম, নেত্রকোনা পাঠাইলাম, শ্যামগঞ্জে পাঠাইলাম, লোকজনে যারা যাবে শাহগঞ্জে পাঠাইলাম, পাঠাই আমি 10-15 হাজার কপি করিয়া আমি এই 12টার মধ্যে কেউ রে পাওয়া গেলো, কেউ রে বাড়ির গিয়া তৈয়া হইলো, এটা করলাম। এই যে নির্বাচনে এই সময় আইসা উনি এত বড় একটা কাজ করলেন, নিজের হাতে বিলি করছেন। কিন্তু তাহলে উনি দেখেন, উনি এত শিক্ষিত মানুষ, এটা তো সত্য ঘটনা যে এটার দায়ে উনি নির্বাচনের পরের দিন বরখাস্ত হইলেন। ইকবাল সাহেব, আমার নির্বাচনের বরখাস্ত, এটা কি মনে আছে আপনাদের? মনে আছে। তাহলে আমি মনোনয়ন পাইছি, সেখানে উনি বরখাস্ত। তাহলে উনি কি ধানের শীষের ভোটটা পাওয়ার জন্য উনি কি একেবারে সহি লোক, যে আসলে ধানের শীষের ভোটটা তাকেই দিতে হবে? কারণ উনি তো নিজেই দলের বিরোধিতা করছেন, মনোনয়নের বিরুদ্ধে ছিলেন, মনোনয়নের বিরুদ্ধে গিয়ে উনি নিজে বরখাস্ত হয়েছিলেন। আজকে আমার বরখাস্ত নিয়ে এত কথা, আপনি দলে নাই, দল থেকে বরখাস্ত, দলের নাম মুখে নেবেন না। আমি এখন অন্তরে বিএনপি লালন করি, আমি যদি একবার যদি আওয়ামী লীগ করেও বিএনপির প্রশংসা করে, খুশির কিছু আছে, কেউ কিছু কর আছে? তারা চিৎকারি মারে আমাকে নিয়ে। তাই যখন আমি এই যে বিএনপির কথা বলি, আদর্শের কথা বলি, বললে তো মুখ দিয়ে তো এটাই আসে পড়ে, কারণ এটাই তো জানছি, এটাই তো শিখছি, এটাই তো মনের মধ্যে, তো এটা করার লেগে তো এই দলটা করার জন্যই তো স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতেছি, যাতে যদি আল্লাহর মধ্যে দল মানে সবাই জনগণ যদি ভোট দেয়, দলে আমাকে নিবে, পাশ করলে নিব, ফেল করলে কি আর নিব? তো এই যে আমি এত বড় রিস্ক নিলাম, এই রিস্কটা আমি কি নিতে পারতাম যদি আমাকে বরখাস্ত না করা হইতো? 29 তারিখে আমার সাবমিটের লাস্ট ডেট গেছে, এই দিন এসে আমাকে সকলেই পরামর্শ দিত না, ইকবাল সাহেব ঢাকা থাকবো, তুমি নির্বাচনটা করার দরকার নাই, 5 বছর গেছে গা, 5 বছর তো শাসই, আরও 5 বছর গেছে গা, দেখা আল্লাহ তো এটাই কই লইলাম, মানে আমার সাথে যারা আছে যে 3বারের মতো হলেও তো সব লইয়াম, আরও 5 বছর আল্লাহ যে বাঁচা রাহে এমপি হইবা না, সাইডে দেও, আমরাও তো ওকে ভোটটা লইয়া গরিব ভোটটার মধ্যে রাজত্বটা করি বা থাকি, যেহেতু দল ক্ষমতা আইতেছে। এই কথাটা আমাকে আমার লোকজনে চাপ দিল, নইলে যদি বরখাস্ত না হইতাম, আমি তো বরখাস্ত মনোনয়নপত্র জমা দেওয়া হই নাই, তাইলে যে তারা বক্তব্যে আমাকে লুবি বলতেছেন, লোভ সামলাইতে পারেন না, একটু জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আছে দেখিয়া খারাপ হয়ে পড়ছেন। এই যে বক্তব্যগুলা বলতেছেন, তাহলে এই বক্তব্যগুলোর মানে কি? তারাই একবার বলতেছেন দলের নাম মুখে নিতে পারবেন না, আর একবার বলতেছেন লুবি আমি। এই সমস্ত কর্মকাণ্ড তারা করতেছে। এখন আমার প্রশ্ন হলো যে এটা গেল একটা জালিয়াতির বিষয়। দ্বিতীয় জালিয়াতিরা করছে এইবার একটা সাধারণ হত্যাকে, সাধারণ মৃত্যুকে সাধারণ মৃত্যু, এইটাকে হত্যা বলে চালাইছেন, প্রকাশ্যে সাংবাদিক সামনে দোষারোপ করছেন। এইটা টিভিতে আসছে, আসার পরে তারা দেখে আমাকে দল তাৎক্ষণিকভাবে বরখাস্ত করছে। এই যে কাজটা করলেন, এত বড় জঘন্য কাজ যার দ্বারা সম্ভব, তাকে আল্লাহ এমপি বানাই বলে আমি বিশ্বাস করি না, জনগণ বুদ্ধিমান বলে বিশ্বাস করি না। এই জোরে খারাইছি, আর কোনো জোর নাই। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ কোনো না কোনো জায়গা মানুষের জন্য রাখেন। আমার উপর যে অন্যায় দুর্যোগ হয়েছে, এইটা যদি না হইতো, আর এটা যদি না হইতো, তাহলে এই যে তার যে চরিত্রটা মানুষ কি বুঝতে পারতো না? আজকে যে আমি দাঁড়ায় যে কথাগুলো বলতেছি, আমি কি বলতে পারতাম এই কথাগুলা? মানুষের হৃদয় এগুলা কি দাগ কাটতেছে না? এই যে একটা এত বড় একটা লোক, এত ভদ্র, এত শিক্ষিত, এত উচ্চ শিক্ষিত, এত বড় ফ্যামিলির লোক, সে কিভাবে একটা সাধারণ মৃত্যুকে, চোখের সামনে সাধারণ মৃত্যুকে হত্যা বলে চালিয়ে দিল, চেষ্টা করলো এবং তাকে বরখাস্ত করলো। প্রমাণ ডাক্তারও দেয় না, কেউ দেয় না, মানলাম অথচ লিস্ট করে হয়েছে, লিস্ট করে এটা করতে হচ্ছে। এই যে কর্মগুলা করলেন, এই যে অবস্থা তৈরি হল, মানুষ 9 তারিখের পরে গরিব হয়ে উঠে না, আমার লোকজন গরিব উঠে না। ওই ঢাকা থেকে বসে বসে আমি কি করলাম, একটা বুদ্ধি করলাম, মানব বন্ধন করে অন্তত
প্রতিবাদটা হামলার প্রতিবাদটা তো করা উচিত, মানববন্ধন করো, এভাবে টাইনে টুনে না সেটা আবার গড়ি ফুটলাম। এখন এসে দেখা গেছে যে কি অবস্থা, সব লোকটা আমার এখন কি করতেছে, দলের লোকটারে বিভিন্নভাবে চাপ দিয়েছে, কেউ লুবে ভরিয়া, কেউ বিভিন্ন জায়গায় ইয়া করিয়া। আমি তো ভাই স্বতন্ত্র প্রার্থী, আমি তো অন্য একটা দলে চলে যাই না। আজকে যে নির্বাচনী আহ্বায়ক বানানো হয়েছে ধানের শীষে, সে কে জানেন আমরা? অ্যাডভোকেট নুরুল হক সাহেব। অ্যাডভোকেট নুরুল হক সাহেব 2001 হুদা সবের নির্বাচনে কি করছিলেন এটা জানেন না? উনি 2001 সনে মনোনয়ন চাইছিলেন দুইজন, একজন হলো FM মোহাম্মদ আসাদ আর একজন হলো মান্নান ডাক্তার। মান্নান ডাক্তার মনোনয়ন না পায়া সাথে সাথে উনি লাঙ্গলে চলে গেলেন এবং এই লাঙ্গলে নেওয়ার নেতৃত্ব দেওয়ার টোটাল নেতৃত্বটা দিয়েছিলেন এই অ্যাডভোকেট নুরুল হক। উনি ওনাকে কিন্তু লাঙ্গলে বিএনপি বলে একটা শব্দ গরুর বাজারে আছে, এটা হয়তো অনেকে শুনছেন। এটা হলো প্রধান ব্যক্তিটা হলো অ্যাডভোকেট নুরুল হক সাহেব। উনি আজকে বড় বড় কথা বলেন দেখেন ভিডিওতে, উনি বুঝান ওই যে বুড়ের অংশ কিংবা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সেটা এখনো হয়ই নাই, এটা পাশ হবে হানা ভোটের মাধ্যমে। এবং করবে কিনা দল, যে দল মানে ক্ষমতায় বসবে সে কতটুকু করবে কতটুকু করবে না, করলে পরিবর্তন হলে তখন না এটার বিষয়। এখন যে আইন আছে এই আইনে তো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নাই, সংসদে বসার পরে করবো। তাহলে এখনই আপনারা সেই কথাগুলি বলে ফেলছেন, বুঝাচ্ছেন স্বতন্ত্র ভোট দিলে বুট বলে হার বলে অর্ধেক করে দেবো, কমে দেবো। কি কত কি তাদের কয় কি জ্ঞানী শুনি মানে আমি কখনো সংবিধান তো আছে, এখনো এই সংবিধান তো পরিবর্তন করার পরে ওই ঘটনা ঘটবে। সংবিধান পরিবর্তন করবো কেন, যারা ক্ষমতায় যাবে। আর স্বতন্ত্র প্রার্থী তার কি আপনারা এখনো সংবিধানে যেটা আছে দলের বিরুদ্ধে, মানে আপনি একটা প্রতীক নিয়ে ইলেকশন করলেন, যে দলের ম্যান্ডেটে ইলেকশন করলেন সেই দলে যদি কয় এইটার পক্ষেই তোমার দল লাগবে, বিপক্ষে যাওয়ার আইনগত কোনো অধিকার তোমার নাই। মানে একজন দলের সদস্য স্বতন্ত্র যিনি প্রার্থী তার কিন্তু এই অধিকার আছে। আমি এটা পক্ষেও কইতে পারবাম, বিপক্ষেও কইতে পারবাম। ঠিক কথাটা আমি ক্লিয়ার করতে পারছি যে আমার মনে হয়েছে যে এটা জনবিরোধী, তাহলে দল দেখলে হবে না, জনগণের অসুবিধা হবে এটা। তখন আমি এটা বিপক্ষে যাইতে পারবো, বিপক্ষে ভোট দিতে পারবো, বিপক্ষে কথা বলতে পারবো। যখন আমি আমার মনে হইব, তখন কালকে একজন আমার একটা পোস্টে লেখছে যে একটা সিটের জন্য যদি মন্তব্য লেখছে ফেল করে, একবার ভেবেছেন তারেক রহমানের কী হইব, একবার ভেবেছেন আমি আইডি আবার লেখছে ত্যাগী, আইডির নাম হলো ত্যাগী নেতার মূল্যায়ন চাই। পরে আমি লিখলাম আপনার নামের লগে আপনার যে বক্তব্যটা লম্বা বক্তব্যটা দিলেন, আপনার আইডির নামের লগেই তো ওই বক্তব্যের কোনো মিল নাই। আপনি আইডির নাম ধরে ত্যাগী নেতার মূল্যায়ন চাই, তাহলে ত্যাগী আমার চেয়ে বেশি কি? আপনি আমার প্রশ্নবিদ্ধ করতেছেন, বিভিন্ন কথাবার্তা লেখছেন যে আপনি এটা কেন করলেন, আপনি এটা করলে একটা সিটের জন্য যদি বিএনপি ক্ষমতা যাইতে না পারে তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী কী করবো? যদি বাংলা কাঁচা কথা কই তো খারাপ শোনা যাইব, এটা করলাম না তো আমি কী করবো? এটা আমি ভোট বিএনপিতে দিলাম, সমস্যা কি? আসন ইয়া পাউনের লেগিয়া, ক্ষমতা জনের লেগিয়া আমি কি আরেক দলটা দিলাম? তাহলে স্বতন্ত্র রয়েছে গেলে গিয়া তাহলে তার একটা এই যে শাহিন ভাই গেছে গা ফাঙ্কার থাকে এই সঙ্গে, আমি তো আরেকটা দিতাম গা। আমি স্বতন্ত্র দাঁড়াইছি যে এই দলটা ফেরত যাওয়ার জন্যই এত বছর রক্ত দিছি, এত বছর ঘাম জড়াইছি, এই দলের লেগে এত জেল কাটছি, এই দল চাইলে কই যাই আমরা? এই দল ছাড়া যাওয়ার আমার কোনো জায়গা আছে? আমার রক্তের সাথে মিশাই এই দল। তাহলে এই দলটাই তো আমি করবাম। যারা আওয়ামী লীগের আছে, যারা আমরা ভোট দিব, তারাও এটা নিয়েই ভোট দিব যে হ্যাঁ হিরণ আমরা দল করতো না, বিএনপি করবো। এটাই তো সত্য, এটাই তো বাস্তবতা। তাহলে আমার এই একটা ভোটের লাগে যদি তার এই সেন্সটা হলো না যে স্বতন্ত্র লোক তো যে করে ভোট দিতে পারবো, 150টা হইলো 150টা লাগে, এই 150টা ব্যক্তি যদি আমি হই
আল্লাহর রহমতে আমি বিয়ে দিলাম, ক্ষমতা যায়। এটাই তো সত্য, এটাই তো বাস্তবতা, এটাই তো চিরন্তন সত্য। এইটুকুর অপেক্ষায় তো বই রয়েছি যে আমার হইলে আমার বুটটা যদি বিএনপির পক্ষে কামে লাগে, তাইলেই তো আমি বিএনপি ফেরত যাওয়ার আমার আর কোনো কথাই লাগে না। এমনি ফেরত দলে ফেরত দিব, দূর হলে ফেরত দেবো, আমার কোনো লাগতো না ফেরত হয়। এই অবস্থা যদি তৈরি হয় দল তো আমার ফেরত দিতে বাধ্য, এমনি ফেরত দেবো। বাবা আয় তাড়াতাড়ি আমার বুদ্ধি দলে দিত না, এটাই তো বাস্তবতা। এই সমস্ত কথাবার্তা তারা জ্ঞানী বইলা বুঝাতে চান। মানুষকে বিভ্রান্ত করা এত সহজ না। মানুষের মনে যেটা লেগে যায়, মানুষ যেটা বুঝে, মানুষ যেটা গ্রহণ করে ফেলে। আর আমার চরিত্র সম্পর্কে ওই যে মানুষটিরে তারা বোঝাইতে চেষ্টা করতেছে যে সবাই তো সম্পর্কে জানে না, কিন্তু ওই লোকগুলা যাদেরকে জানে না মনে করে, এই লোকগুলাই আমাকে চিনে, এই লোকগুলাই আমাকে জানে। আর এইটাই আমার সম্বল, এইটাই আমার মূল। এই লোকগুলাই আমাকে এই 17 বছর নিজে না খায়া, নিজে আমার লেগে রেখে দিছে, নিজে না খায়া, নিজের শ্রম, নিজের মেধা, নিজের অর্থ ব্যয় করে এই 17 বছর আমাকে টিকে রাখছে। এই লোকগুলা তোরা যদি বুঝাইতে যাস, বুঝানো যাবে সম্ভব? তোরা আগে বুঝে যে হিরণের আর কোনো কলঙ্ক নাই, কোনো কলঙ্ক নাই। এই যে চাঁদাবাজ দমন করবো, 2 কান্দে 2 চাঁদাবাজ দৈনিক বসবক্ত হইতেছে। গৌরীপুরের সেরা চাঁদাবাজ, সেরা সন্ত্রাসী কালেকপুষির এক ছেলে এই দিক দিয়ে, আরেক ছেলে এই দিক দিয়ে সেটা বক্ত হইতেছে। আমি চাঁদাবাজ দমন করব, আমি সন্ত্রাস দমন করব। কে বিশ্বাস করবে? মানে কেনা বিশ্বাস করবো যে তোমার কান্দ ব্যবহার রয়েছে সেটা বড় চাঁদাবাজ। মানে এইটা দেখতেছে প্রকাশ্যে মানুষ, এরপরে তোরা নির্লজ্জের মতো লোকটারে ভদ্রলোক কইতেছে, প্রভু ভক্ত কইতেছস, দলের খুব নিবেদিত কইতেছস। এটা কিচ্ছা কইছি মনিব রাখছে চাকরি করার লেগে, মনিব তুই আমার কথা সার কোনো কিছু করতে না, এক সুর লড়তে না। বিশেষে তো লাঠি লয়ে ঘুরতেছে, তখন বিশেষে সাপে টুর দিছে, বিশেষত সাপে তখন তো সেই তো কথা অনুমতি লইব, করে নাই করবো, এরা তো টুরি মারছে, লাঠি দিতে গেলে বাড়ি বাজা ফলাই তারে মনিব তো কইছে না আমার। তখন এই কথা তো এইরকম দল ভক্ত লুকিয়ে, আর বেশি তো আর কিছু না। কারণ তার এটা প্রমাণ সেই যে এতে আছে 2014 সন রাখছে, এইবারও রাখছে দলের একটা লোকের 14টা-24টা মানুষকে সে মানে এত নির্মমভাবে মিথ্যা কথা দেয়া বরখাস্ত করছে। এই বিচার আসলে আপনাদের কাছে দেওয়া ছাড়া আর কিছু করার নাই। আর এই বিচার দেওয়ার বিষয় একটাই বিচার, আমি মাইকে করবাম পারতাম না, ভোটের মাধ্যমে এই বিচারটা চাই। এই জন্যই আমি নির্বাচন করতেছি, আর কোনো কারণ নাই। নিজের বাচ্চা থাকার, নিজের দলের লোকগুলাকে নিয়ে যাতে বাইচে থাকতে পারি, একটা অবস্থান থাকে, একটা পাওয়ার থাকে, একটা আর এই পাওয়ারে ফললেই যে নষ্ট হয়ে যায় বা সান্দাবাদে দান্দাজ করে এটা ইউনিয়ন হচ্ছে চেয়ারম্যান ইসলাম, উপজেলা চেয়ারম্যান ইসলাম, এটা জানি। সুতরাং এই বিশ্বাস জনগণের বা সাধারণ মানুষের আছে, পাশাপাশি আপনারা আছেন, এত বছর যাকে রক্ষা করেছেন, এত বছর নিজের টেহাদে নিজের ইয়াদে তারা চালায় গেছই না মরে, তারা কি যেন আঙুল চুষ বই বইয়া এই সময়ের মধ্যে এসে সবাই চলে গেলেও ওই লোকগুলো আমার চলে যায় নাই। এটাই আমার মূল ভিত্তি, এটাই ভরসা, এইটা নিয়ে আমি নির্বাচন করতেছি। আমাদের আসলে এত ধৈর্য, এত কষ্ট করে এখানে বসে আছেন, আমি আসলে বললাম যে এটা আমার আবেগের জায়গা, এখানে বলার কিছু নাই। আমি যখন কষ্ট পাই কোনো জায়গা না ভাই এই করে হাই, এটাই হলো আমার শেষ কথা। বুঝি যে বারোটা যখন বালা বুঝি তখন মনে হয় উঠে গেল আমার লেগে। এটাই সত্য, এটাই বাস্তব। সেই জায়গা থেকে আমাকে সরাই দেওয়ার আপনার কোনো উপায় নাই। এইবার আরো বরঞ্চ ওদিকের লোকজনও কিন্তু আমাকে ভালোবাসে, সাধারণ মানুষগুলো যারা একটা জানি না, তারা কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে। ওই জায়গাটায় একটু চাষবাস করেন সকলে মিললে, এই মানে কোনো দ্বিধা এত কিছু ধরে না করলাম, দল আমাদের কি করলো, তাহলে এখন আমি এটা তারা ফেসিস্ট, তারা ইয়া কি বলে ওই স্বৈরাচার, আমার বলে লাভটা কি?
এই নির্বাচনের সময়। বরং তারা যারা খুশি থাকে নির্বাচন তারাও তো আমি হেল্প করবো, এটা জানে তারা, তাদের জন্য কেউ দাঁড়াইলে সেটা আমিই দাঁড়াবো, তারা বিশ্বাস আছে। সুতরাং কেউ কিছু উল্টা পাল্টা না বইলা কিন্তু সকলকে নিয়ে এখন সকল দল আমার এই মুহূর্তে, জামাতের সেটাও আমার, কারণ হলো জামাত প্রার্থী নাই, তারাও ভোট দিব একটা মনস্থির করছে মোটামুটি। তো সেই জায়গায় এত সুযোগ থাকতে আপনারা কেউ ঠেলাঠেলি করিয়া আবহাওয়া তো কেউ মানে রিসরা দিন না, ঠিক আছে? সকলে মিলে বিশ্বাস একসাথে কাজ করেন, এখানে 90% ভোট আমি পাই, আমি বিশ্বাস করি। কাছ থেকে 90টা ভোট আমি পাই। তো এইটুক বিশ্বাস আছে বলেই নির্বাচনে দাঁড়াইছি, আর কিছু নাই আমার। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক গড়িছুটি করেছি, অনেক কথাবার্তা বলছি, আসলে দাঁড়াইলে পরে কথা কয়ে যায়, মনে হয় যে 2 মিনিট কইয়া ওরা কে লেগে জানি। আসলে এই যে এই মানুষগুলোরা তো আসলে ভুলতে পারি না বা ইয়া করতে পারি না, মনে হয় আবেগ একটা ডাইলে দিই। আরও কিছু ভাই কইলে যদি লুকিয়ে একটু মায়াটা আর বেশি জন্মে, এই আশায় এই ভরসায় খালি বগর করতেই থাকি। এটাই হলো হিসাব, এটাই হলো বাস্তবতা। যেখানে সুযোগ পাই যেন মনে হয় আরেকটু কই, আরেকটু কথা বলে, আরেকটা কথা বলে যদি মনটা আরেকটু বলে। তো এই বিশ্বাসের উপর ভর করে আমার নির্বাচন আপনারা এই কটা দিন মানুষের কাছে যাইবেন। এখনো যে প্রবলেমটা একটা প্রবলেমই আছে, এটা হলো প্রতিটা লয়ে গেলে জিগায় হিরো চড়বেন, হিরো চড়বেন ওটা মানে মানুষ মানে অনেকেই তারা না জানে বলতো। এইটা ভাঙানোর জন্য কি করতে হইব, আপনার ঘোরা মার কারণে 2বার 4বার 5বার 10বার যাওয়ার লাগবে। এই যাওয়াটা এই পরিশ্রমটা একটু করেন, ইনশাল্লাহ অনেক বড় বেশি পাস করেন। পরিশ্রম না করেন, যদি না খাটো একটু আপনার হাতের কাছে এমপিটা ছোটো জিনিস না, এই হাতের কাছে ধরতে যারা এটা আপনি হেলায় ফেলা দিন না। ঠিক আছে, এটা হলো আমার শেষ কথা। এই কাজটুকু করেন, আল্লাহ রাস্তা ইনশাল্লাহ যার জন্য আত্মীয় আছে একটু ফোন করুন যে পারলে একটু গিয়ে বেড়ায় গিয়ে যে বুটটা দৌড়ে লেগে এই কাজটুকু করলেই ব্যবসা করতেছে। নয় বসে যদি মিস হতাও কই এটা দাম হলো 5 টিয়া, আর দাম হলো 4 টিয়া, 1 টিয়া স্যার আপনার লেগে এটাও যদি কই, এটাও আমার নির্বাচন হয়ে যাবে। নির্বাচন করার অনেক পদ্ধতি আছে, মুখটা খুলবেন আর কি, মুখটা খুলবেন যে সবাই কেউ কিচ্ছু করতে পারে না। একটা ভোট যদি এরা নিয়ে যাইতে পারে, ওই সময় কি বলতাম যে ওই সময় 14 সালে বলছি কি যে আপনারা কেন্দ্র রক্ষা করবেন, গরিব রক্ষা করবেন। আমি এইবার আমি বলে যাচ্ছি কেন্দ্র আমি রক্ষা করবাম, গরিব আমি রক্ষা করবো ব্যক্ত করে এবং সেই প্রত্যয় এবং সেই ওয়াদা আপনার কাছে দিয়া আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।